হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের হবে প্রিলি তৃতীয় ক্লাস এবং ভূগোলেরও দ্বিতীয় ক্লাস। তো আমরা দেখেছি ভূগোলের প্রথম দিন আমরা আলোচনা করেছি ভারতের প্রাকৃতিক ভূগোল নিয়ে, অর্থাৎ প্রাকৃতিক ভারতের যে শ্রেণী বিভাগ সেইগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের নদ নদী সম্পর্কে। তাহলে শুরু করি। ভারতবর্ষের নদ নদী, প্রথমত ভারতবর্ষের নদ নদীকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে উত্তরের বা উত্তর ভারতের নদ নদী, আর দুই হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। এটা আমরা এইভাবে ভাগ করে আলোচনাটা করতে পারি, তাতে সুবিধা হয়। এবার আমরা দেখে নিই উত্তর ভারতের নদ নদীর মধ্যে কি কি নদী আসে সেগুলো। তো উত্তর ভারত মানে আমরা বুঝতেই পারছি যে উত্তর অংশে এখানে মূল নদী হচ্ছে সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র। এই তিনটে হচ্ছে উত্তর ভারতের মূল নদী। একে একে আলোচনা করে নিই কি কি আছে। প্রথমে আসে সিন্ধু। সিন্ধু নদীর ক্ষেত্রে কি সিন্ধুর উৎস কোথায়? সিন্ধুর উৎস হচ্ছে মানস সরোবরের কাছে সিন্ধ কাখা থেকে। আর সিন্ধুর এবার হচ্ছে দৈর্ঘ্য। সিন্ধু কত বড়? তো সিন্ধু নদী এমনি অনেক বড়, তার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2880 কিমি, কিন্তু ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র 709 কিমি আছে, বাকিটা তিব্বত এবং পরে পাকিস্তানে আছে। তো সিন্ধু উৎপত্তি হয়েছে তিব্বত থেকে, আর তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতবর্ষে ঢুকে সেখান থেকে পাকিস্তানে চলে গেছে সিন্ধু। মোটামুটি এরকম ভাবে উৎপত্তি হয়ে এরকম ভাবে পাকিস্তানে গেছে। তো এই হচ্ছে সিন্ধুর গতিপথ। তাহলে সিন্ধুর দৈর্ঘ্য হচ্ছে 8800 কিমি, ভারতবর্ষের হচ্ছে 709 কিমি। সিন্ধু প্রথমে গেছে কোথায়? সিনকাবাব মানস সরোবরের কাছে। সিনকাবাব থেকে উৎপত্তি হয়েছে, উৎপত্তি হয়ে উত্তর পশ্চিমে গেছে, উত্তর পশ্চিমে হয়ে নাঙ্গা পর্বতের উত্তর হয়ে পেরিয়ে গিয়ে আবার দক্ষিণ পশ্চিম দিকে গিয়ে পাকিস্তানের ভেতর দিকে শেষ অবধি আরব সাগর গিয়ে পতিত হচ্ছে। এই হচ্ছে সিন্ধুর গতিপথ। এখন সিন্ধু নদীর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সিন্ধুর 5টা উপনদী। কি কি আমরা জানি? সিন্ধুর 5টা উপনদী হচ্ছে বিপাশা, প্রথম হচ্ছে বিতস্তা, তারপরে হচ্ছে চন্দ্রভাগা, তারপরে হচ্ছে ইরাবতী, তারপরে হলো বিপাশা, আর সবার শেষে আছে শতদ্রী। এই হচ্ছে 4টে উপনদী যেগুলো এসছে এবং সিন্ধুর সঙ্গে ক্রমাগত মিশে গেছে। সেই রকম ভাবে যদি আমরা আঁকতে চাই মোটামুটি, তাহলে জিনিসটা আসবে এরকম। তারপরে হচ্ছে এরকম শতদ্রী প্রায় সিন্ধুর কাছে এসছে, এই সবাই মিলে সিন্ধুতে পতিত হচ্ছে। এর সঙ্গে আমরা আলোচনা করতে পারি শতদ্রুর কথাটা। শতদ্রু হচ্ছে মানস সরোবরের কাছে উৎপত্তি এবং সেটা আবার কিছুটা তিব্বত হয়ে ভারতবর্ষে এসে বিপাশার সঙ্গে মিলিত হয়ে চন্দ্রভাগা ইরাবতী সম্মিলিত প্রবাহ মিলে শেষে গিয়ে সিন্ধুতে পতিত হচ্ছে। এই হচ্ছে সিন্ধু নদীর মোটামুটি বর্ণনা। এবার আমরা আসি গঙ্গা নদীতে। 2 নম্বর হচ্ছে আমাদের গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতবর্ষের, যেটাকে আমরা বলি পূর্ণতোয়া, সব থেকে গুরুত্বপূর্ণ নদী। আর গঙ্গার তীরে ভারতবর্ষের প্রাচীন যে আমরা সভ্যতা বলি সেটা মূলত গড়ে উঠেছিল দক্ষিণ ভারত বাংলাদেশে। এখনো অব্দি সেই অতীতকাল থেকে গঙ্গা সব থেকে গুরুত্বপূর্ণ নদী। আর্থিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, সব দিক থেকেই বলা যায়। তো গঙ্গার শুরু কোথায়? গঙ্গার প্রথমে আমরা দেখি উৎস। আমরা জানি গঙ্গা উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা উৎপন্ন হয় মোটামুটি এরকম। তারপরে সেটা উত্তরপ্রদেশ, বিহার ছাড়িয়ে পশ্চিমবঙ্গে আসে। এখানে দুটো ভাগ হয়ে যায়। পশ্চিমবঙ্গে ঢুকে গঙ্গা দুটো ভাগ হয়, একটা নিচে ভাগীরথী হিসেবে চলে যায়, একটা বাংলাদেশে চলে যায়। আর উৎস হলো গঙ্গোত্রী। দৈর্ঘ্য হচ্ছে গঙ্গা প্রায় 2500 কিমি, এর মধ্যে প্রায়
2000 কিমি মতোই পশ্চিম ভারতবর্ষে আছে। গতিপথ আমরা উল্লেখ করলাম। উৎপন্ন হয়ে প্রথমে গঙ্গার নাম হয় ভাগীরথী, তারপরে দেবপুরাগের কাছে অলকানন্দার সঙ্গে মিলিত হয়, দিয়ে নাম হয় গঙ্গা। গঙ্গা নামে ইউপি থেকে বিহার হয়ে এভাবে প্রবাহিত হতে থাকে দক্ষিণ পূর্ব দিকে। তারপর রাজমহল পেরিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছায়, দিয়ে মুর্শিদাবাদের মিঠিপুরের কাছে ভাগ হয়। এই ভাগ হয়ে একটা অংশ ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ভেতর দিকে বঙ্গোপসাগর পড়ে, অপর অংশ বা যেটা মূল অংশ সেটা পদ্মা হিসেবে বাংলাদেশে প্রবেশ করে, তারপরে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তো গঙ্গার অনেকগুলো উপনদী আছে। প্রিলির ক্ষেত্রে এতটা হয়তো আসে না, তবে মেন্সের ক্ষেত্রে দেখা যায় গঙ্গার বাম দিকের ও ডান দিকের উপনদীগুলো মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয়। যাই হোক, এই মুহূর্তে আমরা ততটা ডিপে না গেলেও চলবে, আপাতত আমরা দেখে নিই উপনদীগুলো কি। এখান থেকে আছে যমুনা, তারপর হচ্ছে চম্বল, যমুনা, এগুলো হলো গঙ্গার উপনদী। আর শাখা নদী যদি বলি তাহলে তো আমরা আলোচনা করলাম যে দুটো শাখা, একটা হচ্ছে ভাগীরথী হুগলি, এটাকে আমরা মূল শাখা বলতে পারি, আর হলো বিভক্ত হয়েছে পদ্মা, তাহলে ভাগীরথীকে আমরা বলতে পারি শাখা নদী। এই হচ্ছে গঙ্গার মোটামুটি একটা রূপ। গঙ্গার থেকে আমরা আগে পড়েছিলাম তিনটে সমভূমি তৈরি হচ্ছে, ঊর্ধ্ব বা আপার গাঙ্গেয় প্লেন, মিডিল আর হচ্ছে লোয়ার। গঙ্গার উপযোগিতা বা গঙ্গার উপকারিতা নিয়ে বলে শেষ করা যায় না। তৃতীয় নম্বরে আসে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের ক্ষেত্রে এই নদীটা কোথায় তৈরি হয়, এখানে আমরা যদি দেখে নিই তা দেখবো মানস সরোবর থেকে পশ্চিম দিকে তৈরি হয় সিন্ধু, আর পূর্ব দিকে তৈরি হয় ব্রহ্মপুত্র। তারপর তিব্বতের মধ্যে গিয়ে ক্রমাগত পূর্ব দিকে প্রবাহিত হয়ে নামচা পাহাড়ের কাছে ভারতবর্ষে প্রবেশ করে, তারপর সম্পূর্ণ উল্টো দিকে অর্থাৎ প্রথমে পূর্ব দিকে গিয়ে এবার ঘুরে এসে পশ্চিম দিকে প্রবাহিত হতে শুরু করে। তারপর এখান থেকে এসে আসাম পেরিয়ে বাংলাদেশে যায়, বাংলাদেশে গিয়ে পদ্মার সঙ্গে মিলিত হয়, শেষে গিয়ে বঙ্গোপসাগরে পৌঁছায়। তো ব্রহ্মপুত্রের উৎস হচ্ছে মানস সরোবরের কাছে চেমাইন্দু হিমবাহ। এবার হচ্ছে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য। তো ব্রহ্মপুত্র অনেকটা বড়, তবে এই ব্রহ্মপুত্রের হচ্ছে দুভাগের এক ভাগে মাত্র ভারতবর্ষে আছে, বাকিটা বাংলাদেশ ও তিব্বতের মধ্যে আছে। তো তৃতীয়ত আসি ব্রহ্মপুত্রের নাম, এটা খুব গুরুত্বপূর্ণ। পর তিব্বতে সাংপো নামে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়, পরে ভারতবর্ষে যখন প্রবেশ করে তখন দিহং নামে প্রবেশ করে। ভারতবর্ষে প্রবেশ করে এটা সাদিয়ার কাছে দীপক ও লোহিত নামে দুটো উপনদীর সঙ্গে যুক্ত হয়, তারপর তার মিলিত প্রবাহটা তখন ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হতে থাকে। শেষে ধূপগুড়ির কাছে মেঘনা নামে ব্রহ্মপুত্র, যমুনা নামে ব্রহ্মপুত্র প্রবেশ করে বাংলাদেশে। বাংলাদেশে গিয়ে পদ্মার সঙ্গে মিলিত হয়ে সেটা আবার মেঘনা নামে সম্মিলিত প্রবাহ হিসেবে। এবার আসি দক্ষিণ ভারতের নদীর মধ্যে, তাহলে উত্তর ভারত হলো, এবার হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের নদীগুলোকে দুভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে পশ্চিম বাহিনী, আর 2 নম্বর হচ্ছে পূর্ব বাহিনী। তো পশ্চিম নদীগুলোকে আমরা পরপর যদি দেখি তাহলে দেখবো পশ্চিম বাহিনীর মধ্যে দুটো নদী আছে, এক হচ্ছে নর্মদা আর দুই হচ্ছে তাপ্তি বা তাপি। তো নর্মদার ক্ষেত্রে কি, নর্মদা নদীটা হচ্ছে উৎপত্তি কোথায়, এখানে উৎস হলো নর্মদার মহাকাল পর্বত অমরকণ্টকের কাছে। সেখান থেকে নর্মদা পশ্চিমে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের উপর দিয়ে গুজরাট হয়ে গিয়ে খাম্বা উপসাগরে পড়েছে। এই নর্মদা নদী উত্তর বিন্ধ্য পর্বত আর দক্ষিণে সাতপুরা পর্বতের মাঝামাঝি গিরিখাতে প্রবাহিত হয়েছে। উৎস হলো মহাকাল পর্বতের অমরকণ্টক, আর দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি 1300 কিলোমিটার পশ্চিম বাহিনী। আর এটা মনে রাখার আছে যে বিন্দু ও সাতপুরার মধ্যবর্তী গিরিখাত দিয়ে এসে খাম্বা উপসাগরে পতিত হয়েছে। তো যেহেতু নর্মদা বেশিরভাগটাই উচ্চ মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই জায়গায় জায়গায় জলপ্রপাত তৈরি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত,
যাক এই হলো নর্মদায়, এরপর আছে তাপ্তি। তাপ্তির উৎস কোথায়? তাপ্তি উৎপন্ন হয়েছে মহাদেব পর্বতের মুলতাইয়ের কাছ থেকে। তো মুলতাইয়ের কাছ থেকে উৎপত্তি হয়ে এই নদীটা কি হলো, নিচের যে সাতপুরা আছে সেটা, সাতপুরা আর এখানে আছে অজন্তা পাহাড়, অজন্তা পর্বত। তাই তাপ্তি উত্তরে সাতপুরা, দক্ষিণে অজন্তার মধ্যবর্তী গিরিখাত হয়ে গিয়ে কামরূপ উপসাগরে পড়েছে। তাহলে তাপ্তিও নর্মদার মতো পশ্চিম দিকে এসছে, এবং যেমন নর্মদার দুটো পর্বতের মধ্যবর্তী গিরিখাতে প্রবাহিত হয়েছে, তাপ্তিও সেরকম দুটো পর্বতের মধ্যবর্তী গিরিখাতে প্রবাহিত হয়েছে। মহাদেব পর্বতের কাছে মুলতাই। এর দৈর্ঘ্য কি? তাপ্তি তুলনামূলক ছোট, এর দৈর্ঘ্য হচ্ছে 725 কিমির মতো। এই হলো নর্মদা তাপ্তি, যেটা মূলত ভারতের দুটো পশ্চিম বাহিনী নদী। এরপরে আমরা আসবো পূর্ব বাহিনী নদীর মধ্যে প্রধান হচ্ছে গোদাবরী, দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী। গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1465 কিমির মতো। গোদাবরী থেকে উৎপত্তি হয়, গোদাবরীর উৎপত্তি হচ্ছে পশ্চিম ঘাটের ত্রাম্বক পাহাড় থেকে। তাহলে এটা হচ্ছে ত্রাম্বক পাহাড় থেকে উৎপত্তি হয়ে পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। গোদাবরীর কিছু উপনদী আছে, যেমন পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা ইত্যাদি। দ্বিতীয় নদী হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা নদী গোদাবরীর ঠিক দক্ষিণে অবস্থিত। এটাও পশ্চিমঘাট পর্বত উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে গিয়ে পূর্ব দিকে বয়ে গিয়ে পূর্বঘাট পর্বতমালা অতিক্রম করে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কৃষ্ণার দৈর্ঘ্য হচ্ছে 1310 কিমি মতো। কৃষ্ণার উৎপত্তি হচ্ছে মহাবালেশ্বর, পশ্চিমঘাটের মহাবালেশ্বর থেকে। কৃষ্ণার কতগুলো উপনদী আছে, যেমন হচ্ছে তুঙ্গভদ্রা, খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে হচ্ছে ভীমা ইত্যাদি। তৃতীয়ত আছে কাবেরী। কাবেরীকে বলা হয় কি দক্ষিণ ভারতের গঙ্গা। কাবেরীকে খুব পবিত্র মনে করা হয় দক্ষিণ ভারতে। কাবেরীর উৎপত্তিও হচ্ছে পশ্চিমঘাট পর্বতে। তৃতীয় নদী হচ্ছে কাবেরী, এর দৈর্ঘ্য হচ্ছে 765 কিমি মতো। কাবেরীর উৎসস্থল হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বতমালা থেকে। ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়ে কাবেরী দক্ষিণ পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কাবেরীর গুরুত্বপূর্ণ উপনদী আছে, যেমন ভবানী, শিমশা, হিমবতী ইত্যাদি। শেষে আছে মহানদী। মহানদী হচ্ছে এগুলো যেমন আমরা মাঝে মধ্যে ক্রোনোলজিতে আসে যে প্রথমে গোদাবরী, তারপর কাবেরী, তারপর কৃষ্ণা, আর মহানদীটা আমরা অনেক সময় ভুলে যাই। সুতরাং যদি আমরা পূর্ব বাহিনী নদীগুলোকে উত্তর থেকে দক্ষিণে দেখি, তাহলে প্রথমে দেখবো মহানদী, তারপর গোদাবরী, তারপর কাবেরী, তারপর কৃষ্ণা। তো মহানদী কোথেকে তো উৎপন্ন হয়? মহানদী উৎপত্তি হয় সিয়াওয়ার উচ্চভূমি থেকে, তারপর পূর্ব, তারপর দক্ষিণ পূর্ব দিকে গিয়ে মহানদী পতিত হয় বঙ্গোপসাগরে। মহানদীর যে তোমার হচ্ছে মোহনা, সেখানে বড় হ্রদ আছে। এই হলো গিয়ে আমাদের পূর্ব বাহিনী নদীর মোটামুটি, যেগুলো প্রিলিতে কখনো কখনো আসে। এতক্ষণ আমরা দেখলাম ভারতবর্ষের নদ-নদী। তো আমরা যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে আলোচনা করছি, ফলে যেটা হচ্ছে আমরা খুব ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ছুঁয়ে যাচ্ছি। এই জিনিসগুলো থেকে মেন্সে যখন প্রশ্ন আসে তখন অনেক গভীরে যেতে হয়। যাই হোক, তো ওটা যেমন সংক্ষিপ্ত আলোচনা হলো, এখন আমরা সংক্ষিপ্ত দেখে নেবো ভারতবর্ষের কি কি হ্রদ আছে। তো হ্রদের ক্ষেত্রেও একই রকম ভাবে দু রকম ভাবে ভাগ করতে পারি আমরা, যে উত্তর ভারতের হ্রদ আর দক্ষিণ ভারতের হ্রদ, যেমনটা আমরা করেছিলাম নদীর ক্ষেত্রে। উত্তর ভারতের হ্রদের মধ্যে কি আসে? প্রথমে আসবে কোথায়? সেটা হলো কুমায়ুন অঞ্চলে। কুমায়ুন অঞ্চলের হ্রদ যেগুলো, সেগুলোকে আমরা আগের দিন আলোচনা করেছি। আমরা বলি যে তাল। এই তালের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনতাল ইত্যাদি। এগুলো হচ্ছে হিমবাহ থেকে সৃষ্ট হ্রদ, মিষ্টি জলের হ্রদ। দ্বিতীয় একটা ভাগ আছে, সেটা হচ্ছে কাশ্মীরের। কাশ্মীরের মধ্যে কিছু হ্রদ দেখা যায় যেগুলো খুব বিখ্যাত, যেমন হচ্ছে ডাল আর উলার। উলার আবার হলো ভারতবর্ষের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ডাল, উলার। এরপর তৃতীয় একটা ভাগ আমরা করতে পারি, সেটা হচ্ছে রাজস্থানের হ্রদ।
রাজস্থানে হ্রদ বলতে নিচু নিচু কিছু জায়গা থাকে যেখানে কিছু লবণাক্ত হ্রদ তৈরি হয়েছে। সেই হ্রদগুলোকে আমরা আবার একটা পরিভাষা আছে ভূগোলে যেটাকে বলা হয় প্লায়া। এই লবণাক্ত হ্রদের নাম তাহলে হচ্ছে প্লায়া। এখানে জিনিস মনে রাখার আছে সেটা হলো যে কাল হচ্ছে কুমায়ুন অঞ্চলের হিমবাহ সৃষ্ট মিষ্টি জলের হ্রদ, আর প্লায়া হচ্ছে মরু অঞ্চলের লবণাক্ত হ্রদ, যেমন হচ্ছে সম্বর হ্রদ, এটা যেমন হচ্ছে নৈনিতাল। এরপর আসে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে কিছু হ্রদ আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে লাদাখের প্যাংগং হ্রদ বা মারারি বলে একটা হ্রদ আছে যেগুলো হচ্ছে লাদাখের। এছাড়া আছে দেখবেন মণিপুরের লোকটাক হ্রদ। এগুলো মাঝে মাঝে প্রশ্ন আসে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, বা মণিপুরের হ্রদের নাম কি, বা লাদাখের হ্রদ প্যাংগং ছাড়া কি আছে, এরকম মাঝে মাঝে প্রশ্ন আসে। তাহলে এর মধ্যে উল্লেখযোগ্য হলো লোকটাক, প্যাংগং, এই হলো আমার মোটামুটি উত্তর ভারতের হ্রদ। এরপর আমরা দেখে নেব দক্ষিণ ভারতের। চলো দেখে নিই। এবার আমরা আসছি দক্ষিণ ভারতের হ্রদের। দক্ষিণ ভারত এখন হচ্ছে দক্ষিণ ভারতের যে হ্রদ সেগুলো আমরা মূলত দেখি পূর্ব দিকের যে আমাদের উপকূল, অর্থাৎ ভারতবর্ষের পূর্ব উপকূলে। এগুলোর মধ্যে হ্রদও আছে আবার উপহ্রদ আছে। কিরকম দেখো, প্রথমে আমরা এখানে ভারতবর্ষের ম্যাপেই পেয়ে যাই চিল্কা। এখানে প্রথমে আসে কি চিল্কা। চিল্কা কোথায়? চিল্কা হচ্ছে একটা উপহ্রদ যেটা মহানদী আর গোদাবরীর যে মোহনা তার ঠিক মাঝামাঝি আছে, উড়িষ্যাতে আছে। এটা একটা উপহ্রদ। চিল্কা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম উপহ্রদ। এরপরে আসে গোদাবরী আর কৃষ্ণার মাঝে একটা হ্রদ, সেটা হচ্ছে কোলেরু। এটা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে যে কোলেরু হ্রদের অবস্থান কোথায়, গোদাবরী কৃষ্ণার মাঝে নাকি কৃষ্ণার কাবেরীর মাঝে? এটা মনে রাখার আছে যে কোলেরু হলো গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে। এরপরে আসছে আমরা পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ হচ্ছে কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। সেটা কৃষ্ণা নদী আর কাবেরী নদীর মাঝে অবস্থিত। এটা হচ্ছে পুলিকট। এছাড়া আছে কিছু কয়াল, যেগুলো হচ্ছে উপহ্রদ বলা যায়, সেগুলো কেরালায় অবস্থিত। মূলত কেরালার মালাবার উপকূলে কয়াল দেখা যায়। এই কয়ালের মধ্যে উল্লেখযোগ্য কি? উল্লেখযোগ্য হচ্ছে যেমন ভেম্বানাদ কয়াল। ভেম্বানাদ আছে কোচির কাছে, আর কুইলনের কাছে আছে অষ্টমুখী কয়াল। এই দুটোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নাম। কোন স্থানে আছে সেটা মাঝে মধ্যে আসে, যে ভেম্বানাদ কোচির কাছে যে কয়াল আছে তার নাম কি, বা ভেম্বানাদ কয়াল কোথায় অবস্থিত, সেক্ষেত্রে হবে যে কোচির কাছে আছে ভেম্বানাদ কয়াল আর কুইলনের কাছে আছে অষ্টমুখী কয়াল। কয়ালকে আমরা এই দিকটা অনেক বলে থাকি ব্যাক ওয়াটার। তাহলে এটা হলো আমার দক্ষিণ ভারতের হ্রদ। বন্ধুরা আজকে এই অবধি। আমাদের যেহেতু ক্লাসের নামই হচ্ছে সহজ পাঠ, এখানে কোনো ফর্মালিটিস বা জটিলতার কিছু নেই। আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। তোমাদের তাতে একটু কাজে লাগলে আমরা খুশি। আজকে এইটুকুই থাক, সহজেই শেষ হয়ে যাক। আবার আগামীকাল দেখা হবে অন্য কোনো ক্লাসে।